নমস্কার, বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। জ্যোতিষের একটা বড় বিষয় হলো ভাব বিচার। এই ভাব বিচার করতে হলে আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে কোন ভাব থেকে কি বিচার করব এবং পাশাপাশি কোন ভাবে কোন গ্রহ থাকলে কি ফল লাভ হয়। এই সব কিছু বিষয় আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। বর্তমানে আমরা মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এই জন্ম ছকটা দেখতে পাই, কিন্তু এই ছকের সঠিক বিচারটি এটা কিন্তু আমরা সব ক্ষেত্রে পাই না। সে কারণে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এর সঠিক বিচার, কোন গ্রহ ভালো ফল দিচ্ছে, কোন গ্রহ মন্দ ফল দিচ্ছে, এগুলি কিন্তু আমাদের জানতে হলে বিচারটাকে সঠিকভাবে করতে হবে। তো এই জন্মছক যখনই আমরা দেখব, সেই জন্মছকের আমরা কোথাও না কোথাও একটা জিনিস দেখব, যেটা হচ্ছে লগ্ন। এই কথাটা লেখা থাকবে, এই লগ্ন থেকেই কিন্তু আমাদের সম্পূর্ণ বিচারটি শুরু হবে। তো আমি মনে করলাম যে এটি মেষ লগ্ন, মেষ রাশির ঘরে যেহেতু এই লগ্ন লেখা আছে, তার মানে এটা হলো মেষ লগ্নের জাতকের জন্মছক। তো এই লগ্নের ঘরটিকে বলা হয় এক নম্বর ঘর। তারপরে ঠিক পাশাপাশি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যে 12টি ঘর আছে, এই 12টি ঘরকে বলা হয় দ্বাদশ ভাব। প্রথম হলো লগ্ন। এই লগ্ন থেকে আমরা কি বিচার করতে পারবো? লগ্ন থেকে আমরা একজন জাতকের শরীর সংক্রান্ত বিষয়, দেহ বা শরীর সংক্রান্ত বিষয়, এগুলো কিন্তু আমরা এই লগ্ন থেকে বিচার করতে পারবো। লগ্নের পরে আসছি 2 নম্বর ঘর। 2 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করব? ধন ভাব, অর্থাৎ তার টাকা পয়সা কেমন থাকবে, সে কতটা ধনী হতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমরা দ্বিতীয় ঘর থেকে বিচার করতে পারব। তৃতীয় ঘর কি? তৃতীয় ঘর থেকে হচ্ছে সহজ। সহজ বলতে বোঝায় কি? ভাই বোন। সহজ ভাব হলো কি? ভাই বোন, অর্থাৎ ভাই বোনের মধ্যে কেমন রিলেশন থাকবে, তাদের মধ্যে সুসম্পর্ক থাকবে কিনা, এই সব কিছু কিন্তু আমরা বিচার করতে পারবো তৃতীয় ঘর থেকে। চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করতে পারবো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আত্মীয় এবং বন্ধু বান্ধব। পঞ্চম ভাব থেকে কি বিচার করতে পারবো? পঞ্চম ভাব থেকে আমরা বিচার করব সুখ, শান্তি, আর কি? সন্তান, আর কি? বিদ্যা বুদ্ধি। ষষ্ঠ ঘর থেকে আমরা কি করতে পারবো? শত্রু আর রোগ। সপ্তম থেকে আমরা কি করতে পারবো? বিবাহ, প্রেম এবং ব্যবসা। অষ্টম থেকে আমরা কি বিচার করতে পারবো? বিপদ বা নিধন। নবম ভাব থেকে আমরা কি বিচার করতে পারবো? নবম ভাব থেকে আমরা বিচার করতে পারবো ভাগ্য এবং ধর্ম। দশম ভাব থেকে আমরা কি বিচার করতে পারবো? দশম ভাব থেকে আমরা বিচার করতে পারবো কর্ম বা জীবিকা। একাদশ ভাব থেকে কি বিচার হবে? আয় বা আমদানি। দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করব? ব্যয়। তো এইভাবে আমরা 12টা ভাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি ভাবের আমরা কিন্তু বিচার করব। প্রথম ভাব থেকে দেহ ও শরীর, দ্বিতীয় ভাব থেকে ধন, তৃতীয় ভাব থেকে সহজ এবং ভাই বোন, চতুর্থ ভাব থেকে আত্মীয় বন্ধু বান্ধব, পঞ্চম ভাব থেকে আমরা সুখ, শান্তি, সন্তান এ বিষয়ে, ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু,
সপ্তম ভাব থেকে বিচার করব বিবাহ, প্রেম এবং ব্যবসা বাণিজ্য। অষ্টম ভাব থেকে বিপদ আপদ, নিধন এই সংক্রান্ত বিচার করতে পারবো। নবম ভাব থেকে ভাগ্য এবং ধর্ম সংক্রান্ত। দশম ভাব থেকে কর্ম অথবা জীবিকা এবং একাদশ ভাব থেকে আয় বা আমদানি। দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় বিচার করতে পারবো, ব্যয় বা খরচ। তো সর্বপ্রথম আমাদের এই বিষয়গুলো জেনে রাখা দরকার। আজকের যে বিষয় সেটি হলো রবি। এই রবি গ্রহ একজন মেষ লগ্নের জাতকের ক্ষেত্রে লগ্নে থাকলে কি ফল দেবে, দ্বিতীয় থাকলে কি ফল দেবে, তৃতীয় কি ফল দেবে, চতুর্থে কি ফল দেবে, পঞ্চমে কি ফল দেবে, ষষ্ঠে কি ফল দেবে, সপ্তমে কি ফল দেবে, অষ্টমে কি ফল দেবে, নবমে কি ফল দেবে, দশমে কি ফল দেবে, একাদশে কি ফল দেবে এবং দ্বাদশে কি ফল দেবে, সেই বিষয়টি কিন্তু আজকে আমাদের বিষয়। মনে করি একজন জাতক, তার জন্ম হয়েছে মেষ লগ্নে এবং এই মেষ লগ্নেই কিন্তু রবি আছে। তাহলে আমরা সেক্ষেত্রে রবিকে কিভাবে দেখব? রবি এই মেষ রাশিতে উচ্চস্থ অর্থাৎ উঁচু পজিশনে থাকে, অর্থাৎ ক্ষমতাশালী হয়। যেহেতু রবি ক্ষমতাশালী, সেক্ষেত্রে লগ্ন থেকে আমরা প্রথমেই বলেছি শরীর স্বাস্থ্য এগুলো বিচার করা হয়। অর্থাৎ রবি যদি মেষ লগ্নে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই জাতক বা জাতিকা সুস্বাস্থ্যের অধিকারী, সবল, বলিষ্ঠ, বিদ্বান, তেজস্বী, অভিমানী, এই সমস্ত কিন্তু গুণ এই জাতকের মধ্যে দেখা যাবে এবং বুদ্ধি ও জ্ঞান দ্বারা এই জাতক কিন্তু সমস্ত কর্মে সফলতা লাভ করবে। এরপরে আমরা কি বুঝবো? রবি যদি মেষ রাশিতে থাকে তাহলে সেই রবির একটা সপ্তম দৃষ্টি আসে। কোথায় দৃষ্টি আসে? সেটা এই সপ্তম ঘরে, অর্থাৎ রবি এই সপ্তম ঘরে যখন দৃষ্টি দিচ্ছে এই তুলা রাশিতে, তখন কিন্তু রবি নিচস্থ, অর্থাৎ তুলা রাশিতে রবি অতটা ক্ষমতাশালী হয় না। যেহেতু তুলা রাশিতে রবি নিচস্থ, তাই এই রবির সপ্তম দৃষ্টির কারণে এই জাতক কিন্তু দাম্পত্য কলহের সম্মুখীন হবে। আর কি হবে? আর হচ্ছে এই সপ্তম স্থান থেকে যেহেতু ব্যবসায়িক ক্ষেত্র দেখা যায়, সেক্ষেত্রে এই জাতক ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এরপর মনে করি এই মেষ লগ্নের জাতকের ক্ষেত্রে রবি মেষ লগ্নে না থাকে যদি দ্বিতীয় থাকে, তাহলে কি ফল হবে? এই রবি যখন দ্বিতীয় ঘরে থাকছে অর্থাৎ ধনভাবে থাকছে, তো এই ধন ভাবে রবি থেকে কি ফল দেবে না, এই ক্ষেত্রটা বৃষ রাশি। এই বৃষ রাশির অধিপতিকে শুক্র। আমাদেরকে জানতে হবে এই শুক্রের সঙ্গে রবির সম্পর্ক, অর্থাৎ রবি যখন বৃষ রাশিতে থাকবে তখন সেই রবির সঙ্গে সেই রাশির অধিপতি গ্রহ শুক্র, এই শুক্রের সম্পর্ক কি? শত্রু সম্পর্ক। যেহেতু শুক্রের সঙ্গে শত্রু সম্পর্ক, সেই শত্রুর গৃহে যখন রবি আসবে তখন কি হবে? এই দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, অর্থাৎ ধনভাব খারাপ হয়ে গেল। অর্থাৎ এই জাতকের কিন্তু ধন সঞ্চয় হবে না, ধন উপার্জন বেশি হবে না, ধন উপার্জন করতে গিয়ে নানান রকম বাধার সম্মুখীন হবে এবং আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। এই দ্বিতীয় ভাব থেকে সপ্তম দৃষ্টি যখন অষ্টম ভাবে দিচ্ছে তখন কি হচ্ছে? মঙ্গলের ঘরে দৃষ্টি দিচ্ছে। মঙ্গলের সঙ্গে রবির সম্পর্ক সমভাবাপন্ন। যেহেতু সমভাবাপন্ন দৃষ্টি, তাই এই অষ্টম ভাব থেকে আমরা কি বিচার করি? নিধন, আয়ু বা বিপদ আপদ। রবি এখানে যেহেতু সমভাবে দৃষ্টি দিচ্ছে, সুতরাং এই ব্যক্তির আয়ু কিন্তু দীর্ঘায়ু এবং এই ব্যক্তি কিন্তু রবি দ্বারা কোনো বিপদের সম্মুখীন হবে না। এছাড়াও কি, যেহেতু ধনভাব থেকে এখানে দৃষ্টি দিচ্ছে নিধনের ক্ষেত্রে, অর্থাৎ বুঝতে হবে এই জাতক আকস্মিক অর্থ লাভ করতে পারে। এরপর আমরা আসবো রবি যদি তৃতীয় ভাবে থাকে,
তাহলে কি হবে, রবি তৃতীয় ভাবটা কার অধীনে, মিথুন রাশির অধিপতি বুধ। যেহেতু রবি বুধের ক্ষেত্রে আসছে, বুধের সঙ্গে রবির সম্পর্ক যথেষ্ট ভালো, সেক্ষেত্রে কি বুঝতে হবে যে রবি দ্বারা এই জাতক তার ভাই বোনের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখবে। আর কি, এই তৃতীয় ভাব থেকে বিচার করা হয় পরাক্রম, সেক্ষেত্রে কিন্তু এই জাতক পরাক্রমশালী এবং ক্ষমতা সম্পন্ন। আবার পাশাপাশি এই রবি যখন তার সপ্তম দৃষ্টি কোথায়, যে তারই মিত্র ক্ষেত্র অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে, এই বৃহস্পতি ক্ষেত্রটা কোথায়, মেষ লগ্নের জাতকের নবম ঘর অর্থাৎ ধর্ম এবং ভাগ্যের ঘর। তো এই ভাগ্যের ঘরে রবির দৃষ্টি কিন্তু খুব সুখকর দৃষ্টি, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু রবি দ্বারা অতি তেজি, জ্ঞানবান, বিদ্বান এবং ধার্মিক হয়ে ওঠে। এবং এই সপ্তম দৃষ্টি কিন্তু এই জাতককে দানের মন তৈরি করে, এই জাতক কিন্তু সমাজে খুব খ্যাতি লাভ করতে পারে। এরপরে আসবো কি, রবি যদি চতুর্থে থাকে, রবি যদি চতুর্থে থাকে তাহলে কি হবে, এই রবি কার ক্ষেত্রে আছে, চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্রের সঙ্গে রবির সম্পর্ক কি, মিত্রতা সম্পর্ক। সে কারণে এই চতুর্থ ঘরে রবি শুভ প্রভাব দেবে। চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করি, আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব, অর্থাৎ এই সব ক্ষেত্রে কিন্তু এই জাতক খুব সুখী, যেহেতু রবি তার মিত্র ঘরে অবস্থান করছে। এবং এই চতুর্থ ভাব থেকে অনেক সময় কি না, ভূমি, মাতা এবং গৃহ সম্পর্কেও আমরা একটা চিন্তা রাখতে পারি। সেক্ষেত্রে কি বলা যায়, এই লগ্নের জাতক কিন্তু মাতৃসুখে সুখী, এই লগ্নের জাতক তার নিজস্ব বাড়ি থাকবে, তার কিছু ভূসম্পত্তি থাকবে, এই সমস্ত কিন্তু থাকাটা খুবই স্বাভাবিক। এবং এর সপ্তম দৃষ্টি কি, কর্মক্ষেত্রে চলে যাচ্ছে। কর্মক্ষেত্রটা কিসের, শনির ক্ষেত্র। শনির সঙ্গে রবির সম্পর্ক কি, শনির সঙ্গে রবির সম্পর্ক হচ্ছে কি শত্রুতা। সুতরাং কর্মে কিন্তু যেমন সফলতা আসবে, তেমন কিন্তু কর্মে সমান বাধা বিপত্তিও কিন্তু আসবে। সুতরাং কর্মে কিন্তু সফলতা পেতে অনেক পরিশ্রম করতে হবে। আবার এই দশম ক্ষেত্র থেকে কিন্তু কি বিচার হয়, পিতা। তো এই রবির সপ্তম দৃষ্টি যেহেতু দশমে শত্রু দৃষ্টি, সুতরাং এক্ষেত্রে এই জাতকের পিতা কিন্তু উদাসীন হতে পারে, অর্থাৎ সন্তানের প্রতি তার খেয়াল অনেক কম থাকতে পারে। আবার এই দশম ক্ষেত্র থেকে কি রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ এই শত্রু ভাবে যখন রবির দৃষ্টি আসছে, তখন কিন্তু সে রাজনৈতিক ভাবে কিন্তু সফলতা পাবে না। সুতরাং এই জাতক থেকে আমরা কি বুঝলাম, মেষ লগ্নের জাতকে রবি যদি ফোর্থ হাউসে থাকে তাহলে তার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু পিতা এই জাতকের ক্ষেত্রে উদাসীন ভাব দেখাবে। আর কি হবে না, তার আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো রিলেশন থাকবে, কিন্তু কর্মে নানান রকম বাধার সৃষ্টি হবে। আর কি, রবি এই চতুর্থ ঘরে থাকার ফলে এই জাতকে ভূমি, গৃহ এগুলো কিন্তু অবশ্যই থাকবে। এরপর আমরা দেখব যে রবি যদি পঞ্চম ঘরে থাকে, অর্থাৎ রবি যদি তার নিজের ক্ষেত্রে থাকে, তাহলে কি হবে, রবি কিন্তু যদি নিজের ক্ষেত্রে থাকে তাহলে খুবই শক্তিশালী। এই পঞ্চম ঘর থেকে আমরা কি সুখ, শান্তি এগুলো বিচার করে থাকি, অর্থাৎ এই জাতক কিন্তু সুখী এবং শান্ত প্রকৃতির হবে, এবং এই জাতক সুসন্তানের পিতা হবে। এই জাতক বিদ্যা, বুদ্ধি, জ্ঞানে কিন্তু অনেক প্রখর হবে। কিন্তু এর সপ্তম দৃষ্টি শত্রু দৃষ্টি হওয়ায়, অর্থাৎ শনির ক্ষেত্রে দৃষ্টি পড়ায় এবং এই একাদশ ভাবকে দেখায়, কি হবে, এই ব্যক্তির কিন্তু আয় উন্নতি তেমন ভাবে হবে না, অর্থাৎ সঞ্চয়ও কিন্তু সেভাবে
এই ব্যক্তি করতে পারবে না। এই ব্যক্তি জ্ঞান, বুদ্ধি, পারিবারিকভাবে সুখ, শান্তি সবকিছুই লাভ করবে, কিন্তু প্রচুর পরিমাণ অর্থ এই ব্যক্তি উপার্জন করতে পারবে না। কেন? রবির সপ্তম দৃষ্টি শত্রু ক্ষেত্রে হওয়ায়। এরপর আমরা আসব যে রবি যদি ষষ্ঠ ঘরে থাকে। ষষ্ঠ ঘরটা কি? বুধের ঘর। বুধের সঙ্গে রবির সম্পর্ক কি? বুধের সঙ্গে কিন্তু রবির সম্পর্ক যথেষ্ট ভালো, অর্থাৎ সমসম্পন্ন। বুধের সঙ্গে রবির সম্পর্ক হলো সমসম্পন্ন। যেহেতু সমসম্পন্ন, সুতরাং কি এই মেষ লগ্নের জাতকের ক্ষেত্রে রবি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে কিন্তু তার শত্রু সংখ্যা অনেক কম থাকবে এবং এই ব্যক্তি কোনো কঠিন রোগ দ্বারা আক্রান্ত হবে না। এর দ্বাদশ দৃষ্টি কোথায়? বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতির সঙ্গে রবির কি সম্পর্ক আছে? মিত্র সম্পর্ক। যেহেতু বৃহস্পতির সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক, সুতরাং কি হবে? এই ব্যক্তির ব্যয় বৃদ্ধি হবে, কিন্তু ব্যয়ের সঙ্গে আয়ের একটা সম্বন্ধ থাকবে। অর্থাৎ এই ব্যক্তির আয়ও বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে এবং ব্যয় বৃদ্ধি হবে। এরপর আমরা জেনে নেব কি? রবি যদি সপ্তম ঘরে থাকে। সপ্তম ঘরে যখন রবি থাকবে তখন কি হবে? ঠিক তখন দেখা যাবে কি সপ্তম ঘর যেহেতু নিচস্থ, সুতরাং এই সপ্তম ঘর থেকে কি বিবাহ এবং প্রেম এবং ব্যবসায়িক দিক দেখা হয়। যেহেতু এই সপ্তম ঘর শুক্রের ঘর, শুক্রের সঙ্গে রবির সম্পর্ক শত্রুতার সম্পর্ক, সেক্ষেত্রে কিন্তু বিবাহে বাধা আসবে, পাশাপাশি তার ব্যবসায়িক ক্ষেত্রে নানানভাবে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। এছাড়া কি এর সপ্তম দৃষ্টি লগ্নকে দেখায় এবং সেখানে উচ্চ দৃষ্টি থাকায় কিন্তু তার শারীরিকভাবে যথেষ্ট সে বলিষ্ঠ এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। এরপর আমরা আসব রবি যদি আমাদের অষ্টম ভাবে থাকে, অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে যদি রবি থাকে। মঙ্গলের ক্ষেত্রে যদি রবি থাকে তাহলে কি হবে? না সেই ব্যক্তি দীর্ঘায়ু হবে। কেন? না অষ্টম ভাব হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের সঙ্গে রবির সম্পর্ক মিত্রতার সম্পর্ক। এই মিত্রতার সম্পর্ক থেকে আমরা বুঝে যাচ্ছি কি যে রবি কিন্তু অষ্টম ঘরে থাকলে, অর্থাৎ মঙ্গলের ঘরে থাকলে শুভ ফল প্রদান করবে, অর্থাৎ এই ব্যক্তি দীর্ঘায়ু হবে। এরপরে তার সপ্তম দৃষ্টি ধনস্থানে অর্থাৎ শুক্রের ঘরে দেওয়ায় সেখানে কিন্তু আবার বুঝতে হবে তার ধননাশ যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু আর্থিকভাবে খুব একটা সবল থাকবে না এবং নানানভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এরপর আমরা আসছি রবি যদি অষ্টমে না থাকে, রবি যদি নবমে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? না রবি যখন নবমে থাকছে, বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক কি আছে? মিত্রতার সম্পর্ক। যেহেতু মিত্রতার সম্পর্ক, সুতরাং ধর্মক্ষেত্রে এই রবি কিন্তু অনেক ভালো প্রভাব দেবে। কেমন ভালো প্রভাব দেবে? সেই ব্যক্তি হবে ধার্মিক, উদার মনোভাবাপন্ন, দানী, ত্যাগী, যথেষ্ট পরিমাণের প্রভাবশালী এবং জনসমাজে পূজনীয় ব্যক্তি। এরপরে আমরা কি দেখব? এর সপ্তম দৃষ্টি কোথায়? তৃতীয় ক্ষেত্রে। সেটিও কিন্তু রবির যেহেতু সম ক্ষেত্র, সেই জন্য সেখানেও কিন্তু ভাই বোনের সঙ্গে এই জাতকের যথেষ্ট সুসম্পর্ক থাকবে এবং এই জাতক ভাই বোনের সুখে সুখী হবে। এরপর আমরা আসছি রবি যদি দশমে থাকে। রবি যদি দশমে থাকে কি হবে? শনির ক্ষেত্রে রবি অবস্থান করায় শনির সঙ্গে রবির যেহেতু শত্রুতার সম্পর্ক, সেই জন্য দশম ক্ষেত্রে রবি কিন্তু কর্মে নানান রকম বাধা সৃষ্টি করবে। সেই কর্মে সফলতা পেতে অনেক পরিশ্রম করতে হবে এবং এই রবি সপ্তমে দৃষ্টি দেওয়ায়, অর্থাৎ চতুর্থ ঘরে চন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ মিত্র ক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় সেখানে কি হবে? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
এদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে এই ব্যক্তি যথেষ্ট সফল নয়। এরপরে আমরা আসবো একাদশ। একাদশে যদি রবি থাকে ঠিক প্রায় একই ঘটনা ঘটবে। এটাও কিন্তু সেই শত্রুক্ষেত্র। এই শত্রুক্ষেত্রে রবি কিন্তু ভালো প্রভাব দিতে পারবে না। এখানে কিন্তু যেটা দেখা যাবে যে রবি ঋণের বোঝাটাকে বাড়িয়ে দিতে পারে। আবার ঠিক সেম ভাবে এই রবির সপ্তম দৃষ্টি নিজের ক্ষেত্রে থাকায় সেখানে কিন্তু পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, অর্থাৎ এর আয় ইনকাম না হলেও মানসিকভাবে কিন্তু এই ব্যক্তি সুখ শান্তি ভোগ করবে এবং সুসন্তানের পিতা বা মাতা হতে পারে। এরপর আমরা আসছি রবি যদি দ্বাদশে থাকে তাহলে কি ফল লাভ হবে। রবি যদি দ্বাদশে থাকে তাহলে কি ফল লাভ হবে। এই দ্বাদশ ক্ষেত্র অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র, এই বৃহস্পতির ক্ষেত্রে রবি যখন থাকবে তখন ভালো প্রভাব দেবে, কারণ বৃহস্পতির সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক। এই বৃহস্পতির সঙ্গে যেহেতু রবির মিত্রতা সম্পর্ক, সুতরাং কি হবে, এই রবি কিন্তু ব্যয় বৃদ্ধি করবে এবং ব্যয় বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে আয়ের সম্বন্ধ তৈরি করে আয়টাকেও কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করবে। এবং এই রবির সপ্তম দৃষ্টি শত্রু ভাবকে দেখায়, সেই শত্রু ভাব আবার সমদৃষ্টি সম্পন্ন হওয়ায়, অর্থাৎ বুধের ক্ষেত্রে সমদৃষ্টি সম্পন্ন হওয়ায় এই জাতক কিন্তু শত্রু জয়ী হবে, অর্থাৎ শত্রুর সঙ্গে মোকাবিলা করে সফল হবে এবং নিরোগ দেহ লাভ করবে। এভাবে মেষ লগ্নের জাতকের ক্ষেত্রে আমরা এই রবিকে 12টি রাশিতেই ঘুরিয়ে ঘুরিয়ে বিচার করে দেখতে পারি। যখন আমরা গোচর বিচার করব তখন আমরা রাশির নিরিখে বিচার করব, আর যখন আমরা জন্ম কুষ্ঠি বিচার করব তখন কিন্তু এই লগ্ন ধরে আমরা বিচার করব, তাহলে আমরা সঠিক বিচারে পৌঁছাতে পারবো। এই বিষয়টি বুঝতে গিয়ে কারোর যদি কোনো রকম সমস্যা তৈরি হয় বা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা তৈরি হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে নিতে পারেন। সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাস আজকের মতো শেষ করছি, কারণ ভিডিও যথেষ্ট দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি পরবর্তী ক্লাসে জানাবো যে বৃষ লগ্নের জাতকের ক্ষেত্রে রবি কিভাবে তার সাধারণ জীবনে প্রভাব ফেলতে পারে। ঠিক এইভাবেই রবিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বিচার করা শেখাবো। আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রোগ্রাম শেষ করছি। নমস্কার।